লম্বা চওড়া প্রকাণ্ড জোয়ান মানুষ, ঘাড় ছোঁয়া বাবরি চুল মাথায়, বোচা নাকটে নিচে একজোড়া উদ্ধত গোঁফ। খুঁটিতে ঠেস দিয়া বসিবার ভঙ্গি দেখিলে মনে হয় বিশ্বজগতে কারো সে তোয়াক্কা রাখে না। কুবেরের মুখখানা ম্লান হইয়া যায়। কে জানে কেন আসিয়াছে শ্যামাদাস। শ্যামাদাসের আসিবার উদ্দেশ্য জানিতে বেশি দেরি হইল না। এ পক্ষের বউটা তাহার মরিয়া গিয়াছে, কপিলাকে সে নিয়া যাইবে। কখন যাইবে? বেলা পড়িয়া আসিলে এক সময় রওনা হওয়া যাইবে। সেজন্য কি কুবের যদি খাতির করিয়া একটা দিন থাকিয়া যাইতে বলে, তাতেও শ্যামাদাসের আপত্তি নাই। বসিয়া বসিয়া তাহারা কথাবার্তা বলে। কপিলা এক সময় আসিয়া ফিস ফিস করিয়া স্বামীর কানে কি সব গোপন কথা বলে, তারপর হাসিয়া চলিয়া যায়। পিসির ঘরে ঢুকিবার আগে মুখ ফিরাইয়া চোখের একটা দুর্বোধ্য ইঙ্গিত করে। এত বেলায় কুবের ফিরিয়া আসিয়াছে। কই খাওয়ার কথা কপিলার তো কিছু বলিল না। কুবেরের ক্ষুধা তৃষ্ণার কথা মনে রাখিবার প্রয়োজন কি কপিলার ফুরাইয়া গিয়াছে? গোপীর কথা তো কিছু সে জিজ্ঞাসা করিল না। গায়ের চামড়াটা কুবেরের আজ বড় খসখস করিতেছিল। অনেকদিন তেল মাখা হয় নাই। শ্যামাদাস আসিয়াছে বলিয়াই কপিলা বোধ হয় আজ চুলে আবার জবজবে করিয়া নারকেল তেল দিয়াছে। কালো একটি বোতলে বিলাসিতার এই উপকরণটি কপিলা সর্বদা মজুদ রাখে। একটা কিছু উপলক্ষ পাইলে এই বোতলটা কাত করে মাথায়। শ্যামাদাসকে বসিতে বলিয়া কুবের কপিলার কাছে একটু তেল চাহিল। কপিলা কইল কি, রাধিবার তেল রাখা বাঁশের পাত্রটি আনিয়া বলিল, ধরো মাঝি, হাত পাতো। কুবের হাত পাতিলে পাত্রটা সে একেবারে উপর করিয়া ধরিল। এক ফোঁটাও তেলও কুবেরের হাতে পড়িল না। কপিলা বলিল, এই গো আয়, তেল তো নাই। বলিয়া কি হাসি কপিলার। কুবেরের কথাটি বলিল না। বাঁশের পাত্রটি তার হাত হইতে ছিনাইয়া লইয়া এই দুপুরবেলাতে অভুক্ত অবস্থায় গ্রামের ভেতরে গিয়া 2 পয়সার তেল কিনিয়া আনিল। কপিলাকে দেখাইয়া দাওয়ায় বসে সর্বাঙ্গে ঘষিয়া কষিয়া বহুক্ষণ ধরিয়া সে তেল মাখিল। নিজের দেহটিকে সে যেন কপিলার চুলের মতো ওই তেলে জবজবে করিয়া ছাড়িবে। সারাদিন কপিলার সঙ্গে সে কথা বলিল না, কিন্তু সন্ধ্যার পর মাছ ধরিতে যাওয়ার সময় তামাকের গোলাটার সঙ্গে লইতে ভুলিয়া গেল। নৌকায় গিয়া একাশে বসিয়া রহিল প্রতীক্ষায়। এই সময় গণেশ ও ধনঞ্জয় আসিয়া তাহার সঙ্গে যোগ দিল। তারপর মৃদু জ্যোৎস্নায় পদ্মার রহস্যময় বুকে নৌকা ভাসিয়া গেল, কিন্তু তামাক পৌঁছাইয়া দিতে কেহ আসিল না। পরদিন কপিলাকে সঙ্গে করিয়া শ্যামাদাস চলিয়া গেল। 7 ইলিশের মৌসুম শেষ হইয়া গেল। ধনঞ্জয়ে 3টি নৌকা ইলিশ মাছ ধরার কাজে লাগানো হইয়াছিল। একটিতে থাকিত সে নিজে, অন্য দুটিতে তার 2 ছেলে। আশ্বিনের ঝড়ে একটি নৌকা ভাঙিয়া গিয়াছে। এবার একটি নৌকা সে রাখিল মাছ ধরার জন্য, অন্যটি লাগানো হইল ভাড়া খাটিবার কাজে। ছেলেরা মাছ ধরিবে, নিজে সে একজন লইয়া নৌকা বাহিবে। কুবেরে ধনঞ্জয় পছন্দ করে না। গণেশকে সে তার নৌকায় মাঝি হইতে বলিল, কিন্তু গণেশ কিনা বোকা, সে গেল পরামর্শ জিজ্ঞেস করিতে কুবেরের কাছে। কুবের রাগিয়া বলিল, যা যা ঘাটে গিয়া আজান খুড়ার নাই, আমারে জিজ্ঞাস কেন? আজান খুড়া বেশি অপমান না তোর? কুবের অনুমোদন না করিলে তাহা হইবার নয়। গণেশ ধনঞ্জয়কে বলিয়া আসিল তার নৌকায় আকাশে মাঝির কাজ করিবে না। কুবের যদি করে তবে সে করিবে, নতুবা নয়। শুনিয়া ধনঞ্জয় বলিল, যা মর গিয়ে তবে 50 জনা মাঝি রাখুম, কলের জাহাজ পাইছোস না? গণেশ তাহা জানে না। চিরদিন সে কুবেরের কথা নির্ভর করিয়া আসিয়াছে। কলের জাহাজ হোক আর ছোট পানসি হোক, কুবের যেখানে নাই গণেশও নাই সেইখানে। কুবেরের দাওয়ায় বসিয়া সে নিশ্চিত মনে তামাক টানিতে লাগিল। আর কুবের গম্ভীর চিন্তিত মুখে ভাবিতে লাগিল, এবার কি করিবে। মাঝিগিরি সে করিবে সন্দেহ নাই, তবু গম্ভীর চিন্তিত মুখে অন্য কিছু করা যায় কিনা ভাবিতে কুবের চিরদিন বড় ভালোবাসে। কপিলা চলিয়া যাওয়ার পর ক্রমে ক্রমে কুবেরের অভাব বাড়িয়াছে। ঘরের লক্ষ্মী যেন চলিয়া গিয়াছে কপিলার সঙ্গে। পরিপূর্ণভাবে ক্ষুধার নিবৃত্তি আর হইতেছে না। সময়টা পর্যন্ত পড়িয়াছে খারাপ। জিনিসপত্রের দাম চড়িয়া গিয়াছে। বর্ষার একটা ফসল নষ্ট হইয়াছিল। পাটের কল্যাণে আমন ধানের ফসলও হইয়াছে কম। চাষিদের ঘরে ধান নাই, টাকা নাই, আছে পাট। কুবেরের ঘরে কিছুই নাই। পাটের ওপরে চাষির অনিশ্চিত মরণ বাঁচন, কুবেরের জীবনধারণ সুনিশ্চিত মাঝিগিরিতে। সেটা ভালো মতো জুটিতেছে না। একটা নৌকা যদি কুবেরের থাকিত পদ্মার ঘাটে ঘাটে, তবে সে কুড়াইয়া বেড়াইতে পারিত জীবিকা। পরের নৌকার লগি ঠেলিতে পাইবার ভরসায় বসিয়া থাকিতে হইত না। ভোরবেলা এখন নদীর বুক জুড়িয়া থাকে কার্তিকের কুয়াশা। যদিও অগ্রহায়ণ আসিয়া গিয়াছে, জলের তল হইতে মাঠঘাট মাথা তুলিয়াছে।
কোথাও রবি শস্যের চারা উকি দিয়াছে, কোথাও সবে শস্য বীজ বপন করা হইতেছে। রাত্রে অল্প অল্প শীত করে, গায়ে কাপড় দিতে হয়। কুবেরের মন বড় খারাপ, কিছু ভালো লাগে না। গোপী হাসপাতালে হইতে ফিরিয়া আসিয়াছে, ভাঙা হাঁটুটি তাহার শক্ত হইয়া গিয়াছে, সে হাঁটিতে পারে না। ভবিষ্যতে আবার কোথাও হাড় ভাঙিয়া ঠিক করিয়া দিলে খোঁড়াইতে খোঁড়াইতে হয়তো সে হাঁটিতে পারিবে। চলন তাহার স্বাভাবিক হইবে না কোনো দিন। যুগলকে জামাই করার আশা আর নাই। মেয়ের বিবাহ দিবার এবং সে উপলক্ষে কিছু টাকা পাইবার ভরসাও লুপ্ত হইয়া গিয়াছে। কি উপায় হইবে গোপীর? রাসু মাঝে মাঝে আসে, বেশ বুঝিতে পারা যায় গোপীর অবস্থা দেখিয়া সে বড় দুঃখিত হইয়াছে। গোপীর হাঁটুর ভবিষ্যৎ সম্বন্ধে ডাক্তার কি বলিয়াছে রাসু খুঁটিয়া খুঁটিয়া জিজ্ঞাসা করে। একদিন টুপিয়া নিজেই পরীক্ষা করিয়া দেখিতে যায়। কি সন্তর্পণে সে যে স্পর্শ করে গোপীর হাঁটু। মালা হঠাৎ রাসুকে বড় খাতির করিতে আরম্ভ করিয়াছে। যুগল অবস্থাপন্ন লোক, গোপীর দিকে সে আর ফিরিয়াও চাহিবে না। চাল চুলোহীন রাসু হয়তো গোপীকে গ্রহণ করিতে পারে। বড় দোটানায় পড়িয়াছে রাসু। আজ সে চাহিলে গোপীকে পায়, 1 পয়সাও পণও তাহাকে দিতে হইবে না। কিন্তু সে কি এই গোপীকে চাহিয়াছিল, এই পঙ্গু মেয়েটাকে? খোড়া মালাকে লইয়া কুবেরের সংসার পাতিয়াছে। অসুখী কুবের নয়, দারিদ্র্যের পীড়নে সে কষ্ট পায় বটে, কিন্তু পারিবারিক জীবনটি তাহার কামনা করিবার মতো। গোপীকে লইয়া হয়তো সে এমনই সুখের সংসার পাতিয়া বসিতে পারিবে। তবু মনটা খুঁতখুত করে রাসুর। খোড়াবো? হয়তো জীবনে কোনোদিন সে উঠিয়া দাঁড়াইতে পারিবে না। যদি পারেও লাঠি ধরিয়া খোঁড়াইতে খোঁড়াইতে হাঁটিবে। পায়ের পঙ্গুত্বের জন্য দেহে হয়তো আর তার পুষ্টি হইবে না, চিরকাল কুৎসিত দেখাইবে তাহাকে। শেষ পর্যন্ত গোপীর পায়ের অবস্থাটা কি দাঁড়ায় দেখিয়া কর্তব্য নির্ণয় করার জন্য প্রতীক্ষা করাও বিপজ্জনক। হাসপাতালে ডাক্তার যদি পাটিকে ঠিক আগের মতো করিয়া দেয়, মরা মানুষ বাঁচায় ডাক্তার। কত ওষুধ, কত যন্ত্রপাতি ডাক্তারের। একটা ভাঙা পা ঠিক করিয়া দেওয়া তাহার পক্ষে কঠিন নয়। তখন রাসুকে কি কুবের জামাই করিতে চাহিবে? আফসোস করিয়া মরিতে হইবে রাসুর তখন। সাইরা যাইব কয় নাই ডাক্তার? রাসু জিজ্ঞেস করে। কুবের জবাব দেয়। কিন্তু একথা রাসু বিশ্বাস করিতে পারে না। গোপীর পা যে কিছুদিনের মধ্যে ঠিক হইয়া যাইবে, রাসুকে তাহা বিশ্বাস করাইতে এত বেশি আগ্রহ দেখায় কুবের যে রাসুর সন্দিগ্ধ হইয়া ওঠে। হঠাৎ একদিন সে করে কি, চলিয়া যায় আমিন বাড়ি। হাসপাতালে গিয়া জিজ্ঞাসাবাদ করে, বলে যে সে গোপীর আত্মীয়। কোনো মতেই কি গোপীর পাটি আগের মতো করিয়া দেওয়া যায় না? ডাক্তারের সামনে হাত জোর করিয়া সে দাঁড়াইয়া থাকে। কত ব্যাকুল, কত উৎকণ্ঠিত আত্মীয় সে গোপীর। না, গোপীর দরদি আত্মীয়কে ভরসা ডাক্তার দিতে পারে না। রাসু চিন্তিত মুখে গ্রামে ফিরিয়া আসে। আবার সে দেখিতে যায় গোপীকে। শীতের কুয়াশার মতো ফ্যাকাশে হইয়া গিয়াছে মেয়েটা। শীর্ণ রোগা, মুখখানাতে জল জল করতেছে দুটো চোখ। একটা খড়ের পুটলির ওপর ভাঙা পাটি রাখিয়া এলাইয়া পড়িয়া আছে বিছানায়। রাসুর মমতা বোধ করে। ময়নাদ্বীপে একে একে স্ত্রীপুত্রকে হারাইয়া সে নিষ্ঠুর বেদনার বুক তাহা দীর্ণ হইয়া গিয়াছিল। তেমন বেদনার লক্ষ্য স্ত্রীপুত্রকে হারাইয়াও আর সে কোনোদিন অনুভব করিবে না। গোপীর ভাঙা পাখানা দেখিলে মনটা শুধু কেমন করিয়া ওঠে। একদিন সকালে হোসেন মিয়া কুবেরের বাড়ি আসিল। মৃদু মৃদু হাসিয়া জিজ্ঞেস করিল, কাম মিলে নাই কুবির ভাই? কুবের মাথা নাড়িয়া বলিল, না। হোসেন বলিল, জান দিয়া তোমাকে দরদ করি, কেমনে ভালো করুম তোমাগো হুশ থুই কুবের ভাই, কাম করবা আমার লাই? মনে মনে কুবের ভয় পাইল। কি মতলব করিয়াছে হোসেন মিয়া? যাচাইয়া কাজ দিতে চাই কেন? হোসেন মিয়ার উপকার গ্রহণ করিলে শেষ পর্যন্ত মঙ্গল নাই, কুবের তাহা ভালো করিয়াই জানে। কোনো স্বার্থ সাধিবার জন্য কবে কাকে হোসেন মিয়ার প্রয়োজন হয় তাই শুধু কেহ জানিতে পারে না। কুবের একবার ভাবিল, না, হোসেন মিয়ার নৌকায় সে কাজ করিবে না। কিন্তু একথা বলা যায় না। লোকটার মৃদু হাসি ভরা মুখের দিকে চাইয়া যত ভয় করে কুবেরের, সেই ভয়ের তাড়নায় ওকে যেন জড়াইয়া ধরিবার প্রয়োজন তত বাড়ে। তাছাড়া আজ পর্যন্ত ক্ষতি সে কিছুই তাহার করে নাই, বরং উপকার করিয়াছে অনেক। কুবের জোর করিয়া আগ্রহ দেখাইয়া বলিল, হোসেন মিয়ার নৌকায় কাজ পাইলে সে বোটটায় যায়। সে যেন জানিত না কুবের রাজি হইবে। এমনিভাবে হোসেন খুশি হইয়া গেল। মানুষ বশ করার যত কায়দাই লোকটা জানে। কি কাজ করিতে হইবে কুবেরকে, কি সে পাইবে কথা, এইসব কথা কিছুই উঠিল না। হোসেন শুধু বলিল, মাঝে মাঝে 10-15 দিনের জন্য কুবেরকে বাড়িঘর ছাড়িয়া যাইতে হইবে পদ্মা দ্রুততম বন্দরে, যেখানে যেখানে হোসেন মিয়ার বাণিজ্য আছে। কিসের বাণিজ্য হোসেন মিয়ার, কে তাহা জানে? কে সে প্রশ্ন করিবে? কুবের শুধু সাই দিয়া গেল, তার আপত্তি নাই। সপরিবারে ময়নাদ্বীপে যাওয়া ছাড়া
যেখানে যাইতে বলুক কুবের সেইখানে যাইবে, যা করিতে বলুক তাই করিবে, প্রতিদানে জীবিকা পাইলেই হইল। গণেশের কথাটা কুবেরের মনে পড়িতেছিল, তার জন্য ধনঞ্জয় নৌকায় আকাশে কাজ নেয় নাই। আজ গণেশকে ফেলিয়া হোসেন মিয়ার নৌকায় কাজ নেওয়া তার কি উচিত হইবে? কুবের উসকুস করে, গণেশের কথাটা বলিতে গিয়া মুখে আটকাইয়া যায়। বন্ধুত্ব বজায় রাখিতে গিয়া যদি তার নিজের কাজটা ফসকাইয়া যায়, তাছাড়া তার সঙ্গে গণেশ ও হোসেন মিয়ার খপ্পরে আসিয়া পড়িবে, এটা কুবেরের ভালো লাগতেছিল না। তবু গণেশটারও একটা উপায় হওয়া চাই। ঢোক গিলিয়া কুবের জিজ্ঞেস করিল, গণেশে নিতে পারেন না হোসেন মিয়া? গণেশ বলবান, পাকা মাঝি গণেশ, বুদ্ধিটা একটু ভোতা বটে, কিন্তু ঝিলে পাড়ায় ওর মতো লগি ঠেলিতে দাঁড়টা নিতে আর কেহ পারে না। হোসেন বলিল, দায়িকা আনবা গণেশেরে? অহন যাও, বাতচিত কইরা যায়। কুবের অনিচ্ছার সঙ্গে উঠিয়া গেল। হোসেন মিয়াকে একা বাড়িতে রাখিয়া যাইতে তার ভরসা হয় না। গণেশকে নিয়ে ফিরিয়া আসিয়া সে দেখিল, ইতিমধ্যে সংবাদ পাইয়া আমিনউদ্দিন আসিয়া হোসেন মিয়ার কাছে বসিয়াছে। আমিনউদ্দিনকে দেখিলে চিনিতে পারা যায় না। কয়েকদিন আগে জহরের ছেলের সঙ্গে মেয়েটার সে বিবাহ দিয়াছে। স্ত্রীপুত্রের আমৃত্যুর পর এত তাড়াতাড়ি মেয়ের বিবাহ দিতে সকলে তাহাকে বারণ করিয়াছিল। কারো কথা সে শোনে নাই। যেটুকু বন্ধন ছিল তাও সে অধীর হইয়া চুকাইয়া ফেলিয়াছে। এবার সে কি করিবে সেই জানে। কুবেরকে দেখিয়া আমিনউদ্দিন বলিল, ময়নাদ্বীপে জামু গিয়া কুবের, কাইজা মনে থুইও না, কসুর বাপ কইরো বাই। ময়নাদ্বীপে যাবা কেন? কই যামু না তো। কুবের ও গণেশ অভিভূত হইয়া আমিনউদ্দিনের দিকে চাহিয়া রহিল। সকলকে হারাইয়া রাসু একদিন ময়নাদ্বীপ হইতে ফিরিয়া আসিয়াছিল। এখানে সকলে হারাইয়া আমিনউদ্দিন আজ ময়নাদ্বীপে যাইতেছে। আমিনউদ্দিনের ওখানে নেওয়ার জন্য হোসেন অনেক দিন হতে চেষ্টা করিতেছিল। এতদিনে তাহার মনস্কামনা পূর্ণ হইল। হোসেনের কোনো ইচ্ছা কি অপূর্ণ থাকিবার নয়? ভয় তাহারা হোসেন মিয়ার দিকে তাকাইতে পারে না। মনে হয় আশ্বিনের ঝড় নয়, হোসেন মিয়ায় আম গাছ ফেলিয়া আমিনউদ্দিনের কুটিরখানি চূর্ণ করিয়া দিয়াছিল। লোকে যে বলে কোনো কোনো মানুষের ভূতপ্রেতের ওপর কর্তৃত্ব থাকে, হোসেনেরও তাই আছে কিনা কে জানে। একদিন রাত্রে এসে যে হোসেন মিয়ার পকেট হইতে পয়সা চুরি করিয়াছিল, সে কথা মনে করিয়া কুবেরের বুকের মধ্যে ঢিপঢিপ করিতে লাগে। এমন অলৌকিক শক্তি যার, সে কি টের পায় না এই চুরির কথা? ঘরের চালা হয়তো নয়, হয়তো হোসেনের পোষমানা অন্ধকারের অশরীর শক্তি যেদিন গোপীর হাঁটু ভাঙিয়া দিয়াছিল, বাড়ি ছিল না বলিয়ায় কুবেরে সেদিন বাঁচিয়া গিয়েছিল নিজে। মেঘলা অমাবস্যার অন্ধকারে মতো অতল কুসংস্কার নাড়া খাইয়া কিছুক্ষণের জন্য কুবেরের মনকে আচ্ছন্ন করিয়া রাখে। খানিক পরে আমিনউদ্দিন উঠিয়া গেল। তখন হোসেন কুবের ও গণেশকে বুঝাইবার চেষ্টা করিল। ময়নাদ্বীপে গিয়া মঙ্গলই হইবে আমিনউদ্দিনের। এইখানে শোকে দুঃখে কাতর হইয়া থাকিবে লোকটা, তার চেয়ে সেখানে গিয়ে আবার বিবাহাদি করিয়া ঘর সংসার করা কি ভালো হইবে না তার পক্ষে? ময়নাদ্বীপ কি সেরকম আছে এখন? জঙ্গল সাফ হইয়া এখন সেখানে নগর বসিয়াছে। হোসেন মিয়া চলিয়া গেল। গণেশ ও কুবের বসিয়া অনেকক্ষণ গল্প করিল। ভবিষ্যতের সব জল্পনা কল্পনা। চাকরি পাইয়া দুজনে খুশি হইয়াছে। দেনা পাওনার ব্যাপারে হোসেন মিয়া কৃপণ নয়। কোথায় কোথায় যাইতে হইবে লগি ঠেলা ছাড়া আর কি তাদের দিয়া হোসেন মিয়া করাইয়া লইবে, তখন তাই শুধু তাদের ভাবনা। কয়েকদিন পরে হোসেন মিয়ার আহ্বান আসিল। কুবের ও গণেশ সকাল সকাল খাইয়া নদীর ঘাটে গেল। ঘাটে হোসেন মিয়ার বড় একটি পানসি বাঁধা ছিল। নৌকায় আরো দুজন মাঝি আছে, তারাও হিন্দু। হোসেন মিয়ার ব্যবস্থা ভালো। একই নৌকায় হিন্দু মুসলমান মাঝি থাকিলে তাদের রান্না খাওয়ার অসুবিধা হয়। সে তাই তার 3টি নৌকার 2টিতে শুধু মুসলমান মাঝি রাখিয়াছে, আর একটি নৌকাতে রাখিয়াছে হিন্দু মাঝি। দুজনের নাম শম্ভু ও বগা। তখন নদীতে কিছু কিছু কুয়াশা ছিল। সকলকে দাঁড় ধরিতে বলিয়া হোসেন নিজে হাল ধরিয়া বসিল। নৌকা চলিল দেবীগঞ্জের দিকে। দেবীগঞ্জে হোসেন নামিয়া গেল। ঘণ্টাখানেক পরে ফিরিয়া আসিয়া কুবেরকে সে ডাকিয়া কাছে বলিল, কলিকাতা হইতে বিড়ি চালান আসিয়াছে, নৌকায় আমিন বাড়ি পৌঁছাইয়া দিতে হইবে। সেখানে গিরিধারী সাহার গদিতে খবর দিলে তাহারা মাল নামাইয়া লইয়া যাইবে। তারপর কুবের নৌকা লইয়া ফিরিয়া আসিবে কেতুপুরে। দ্বিতীয় আদেশ না পাওয়া পর্যন্ত নৌকা কেতুপুরে বাঁধা থাকিবে। সকলকে সঙ্গে করিয়া হোসেন রেলের মাল গুদামে গেল। টাকা দিয়া মাল খালাস করিয়া আর সে কথা বলিল না। কুবেরের হাতে 3টি টাকা দিয়া যেটিতে সে স্টিমারটি বাঁধা ছিল সরাসরি তাহাতে গিয়া উঠিল। হোসেন মুখে বলিয়া যায় নাই, তবু কাহারও বুঝিতে বাকি থাকে নাই যে সমস্ত ভার সে দিয়া গিয়াছে কুবেরকে। কুবেরের সব ব্যবস্থা করিবে। কুবের প্রথম টাকাবার অভিভূত হইয়া গেল। এ কি সম্মান তার, এ কি সৌভাগ্য! এত বড় একটা নৌকা, 3জন জবরদস্ত মাঝি, 300-400 টাকার মাল, এই সমস্তের ওপর কর্তৃত্ব অধিকার তাহার একার।
সকলের রাহা খরচে টাকা পর্যন্ত হোসেন মিয়া তাহার জিম্মা করিয়া দিয়া গিয়াছে। মা তুলিতে বলিতে গিয়া কুবেরের মুখে কথা আটকাইয়া গেল। ভয়ে ভয়ে সে একবার সকলের মুখের দিকে চাহিল। হোসেন মিয়ার পক্ষপাতিত্বে না জানি মনে মনে ওরা কত রাগিয়াছে। তারপর কুবের নীরবে একটা প্যাকিং কেস তুলিয়া লইল। শম্ভু জিজ্ঞেস করিল, জলপানি দিবা না কুবির? কুবের ক্ষীণ কণ্ঠে বলিল, মাল নাই তুইলা দিলে চলব না। তা চলিবে। ধীরে সুস্থে তাহারা বিড়ির কেসগুলি নৌকায় তুলিতে লাগিল। কাজে কারোর যেন গা নাই। কাজের চেয়ে কথা বলিয়া কুবেরের সঙ্গে খাতির জমাইবার চেষ্টাই তাদের বেশি। এক প্রস্ত মাল রাখিয়া আসিয়ায় বগা কুবেরের কাছে একটা বিড়ি দাবি করিয়া বসিল। ওদের দেখা দেয় গণেশও যেন গা ছাড়িয়া দিয়াছে। কুবের মনে মনে বিরক্ত হইয়া উঠিল, কিন্তু মুখে কিছু বলিতে সাহস পাইল না। মাল বোঝাই হইলে কুবের চিরা গুড় কিনিয়া দিল সকলকে। বসিয়া বসিয়া এত আরামে তারা চিরা চিবাইতে লাগিল যেন আজকের মতো কাজকর্ম সব শেষ হইয়া গিয়াছে। নৌকা খুলিবার পরেও তাদের শৈথিল্যে খুঁচিল না। এইভাবে দাঁড় টানিতে লাগিলে যেন কতকাল আগে তারা মরিয়া গিয়াছে। কুবের বলিল, গাও লাগাও বাই, জোরে খ্যাপ মারো। সমু বলিল, কেন? কুবের সাহস করে বলিল, কেন কি সারাদিন লাগাইবা আমিন বাড়ি যাও নে? হোসেন মিয়া শুইনা কইব কি? সমু বলিল, হোসেন মিয়া শুনবো কেন? বলে শম্ভু হাসিল। দ্বার উঁচু করিয়া রাখিয়া বুক চিতাইয়া বলিল, ডরাও নাকি হোসেন মিয়ারের কুবির? কুবেরের পরিচয় এতক্ষণে ওরা পাইয়া গিয়াছে। সর্দার বলিয়া আর মানিবে না, বন্ধুর মতো সমানভাবে কথা কহিবে। কুবের বড় বিমর্ষ হইয়া যায়। কত বড় পত্রে হোসেন মিয়া তাহাকে দিয়া গিয়াছে, ইতিমধ্যে সে তার পদমর্যাদা হারাইয়া বসিল। প্রথম প্রথম ওরা যখন খাতির করিয়া ভাব জমাইবার চেষ্টা করিয়াছিল, তখন একটু দূরত্ব বজায় রাখিয়া চলিলেই ভালো হইত। গণেশটা পর্যন্ত ওদের সঙ্গে মিলিয়া তার সঙ্গে ইয়ার্কি জুড়িয়া দিয়াছে। কড়া কথা বলিবে নাকি? ভয় দেখাবে? ওরা অবশ্য চটিয়া যাইবে, কিন্তু তাহাতে কি আসিয়া যায় তার? স্বয়ং হোসেন মিয়া সে নির্বাচিত প্রতিনিধি। তবু জোর করিয়া কুবের কিছু বলিতে পারে না। যেটুকু সে বলে সকলকে হাসিয়া উড়াইয়া দেয়। নৌকা অগ্রসর হয় মন্থর গতিতে। আমিনবাড়ি পৌঁছতে বিকেল হইয়া গেল। গিরিধারী সাহার দোকানে খবর দেওয়া হইল বটে, কিন্তু সেদিন মাল খালাস করিতে কেহ আসিল না। রাত্রে হোটেলের খাওয়া কুবের নৌকায় শুইয়া রহিল। শম্ভু ও বগার সঙ্গে শহরে গিয়া গণেশ যে কোথায় রাত কাটাইয়া আসিল সকালবেলা বারবার জিজ্ঞেস করিয়াও কিছু জানা গেল না। রহস্য করিয়া তিনজনে তাহারা হাসিতে লাগিল। মনে মনে বড় রাগিয়া গেল কুবের। এ কি তামাশা জুড়ে আছে গণেশ তার সঙ্গে? আজীবন সে যে নির্ভরশীল বোকা লোকটা তাহার তোষামত করিয়া আসিয়াছে, সঙ্গদোষে একদিনে সে এমনভাবে বিগড়াইয়া গেল। একটু বেলায় দোকানের লোক আসিয়া মাল লইয়া গেল। কুবের অবিলম্বে নৌকা ছাড়িল। কেতুপুরের কাছাকাছি আসিয়া দূর হয়ে দেখা গেল ঘাটে হোসেন মিয়ার সবচেয়ে বড় নৌকাটি বাঁধা রইয়াছে। দেখিয়া কুবেরের মুখ শুকাইয়া গেল। এত দেরি করার জন্য না জানি হোসেন মিয়া তাকে কি বলিবে। শম্ভু এবং বগাও হঠাৎ অত্যন্ত বাধ্য ও কর্মঠ হইয়া গেল। ঘাটের কাছে আসিয়া দাঁড় পড়িতে লাগিল। ঝপঝপ গতি বাড়াইয়া গেল নৌকার। হোসেন মিয়া নৌকার সামনে বসিয়া তামাক টানিতেছিল। ছয়ের মধ্যে জড়সড় হইয়া বসিয়াছিল একটা অর্ধ নগ্ন দেহ বৎসর 40 বয়সের পুরুষ, দুটি মাঝবয়সী রমণী ও 3টি ছোট ছোট ছেলে মেয়ে। দেখিয়া মনে হয় এটি মুসলমান পরিবার। কুবের চিনিতে পারিল না। হোসেন মিয়া আত্মস্বজন যে নয় সহজে টের পাওয়া যায়। ময়লা ছেঁড়া কাপড় ওদের পরনে, শীর্ণ দেহ, শুষ্ক মুখ, দারিদ্র শরীর, সুপরিচিত ছাপ। ভয় ভয় কুবের হোসেন মিয়ার দিকে তাকায়, কিন্তু হোসেন মিয়া এইটুকু বিরক্তির লক্ষণ দেখায় না। দাড়িতে হাত বুলাইয়া একবার শুধু জিজ্ঞেস করে, মাল খালাস দিছ? কুবের রসিদটা তার হাতে দেয়। তারপর 1 টাকা 10 আনা পয়সা ফিরাইয়া দিয়া বলে যে রাহা খরচ বাবদ 1 টাকা 6 আনা লাগিয়াছে। বলে তাড়াতাড়ি হিসাব বসে দাখিল করিতে আরম্ভ করে। বেশি নয়, 3টি টাকা হইতে 2 আনা পয়সা মোটে সে চুরি করিয়াছে। তবু বুকের মধ্যে তাহার ঢিপঢিপ করিতে থাকে। হোসেন মৃদু মৃদু হাসে, বলে, রও বাই রও, হিসাব দিবানে পরে। সেদিন ছুটি, পরদিন আবার পাড়ি দিতে হইবে। এবার কাছাকাছি কোথাও নয়, একেবারে সে চাঁদপুর ছাড়াইয়া মেঘনার মোহনার দিকে। গন্তব্যস্থানটি ঠিক কোথায় হোসেন ভাঙিয়া বলিল না। কুবেরের প্রশ্ন মৃদু মৃদু হাসিয়া জবাব দিল, ব্যস্ততা কিসের? চাঁদপুর গিয়া কুবের নোঙর ফেলুক, ঠিক সময় সেখানে হাজির হইয়া হোসেন স্বয়ং নৌকায় ভার নেবে, বলিয়া দিবে কোন পথে চলিবে নৌকা, কোথায় গিয়া শেষ হইবে যাত্রা। এবার মাল নয়, মানুষ যাত্রী। হোসেনের নৌকায় যে মুসলমান পরিবারটি আসিয়াছে তারা। কুবের ও গণেশ কতদিনে বাড়ি ফিরিতে পারিবে বলা যায় না। বাড়িতে খরচ দিয়া যাওয়ার জন্য হোসেন দুজনকে 5টি করিয়া টাকা দিল। বাড়ির পথে গণেশের সঙ্গে কুবের কথা বলিল না, বড় সে চটিয়াছে গণেশের ওপর। গণেশ সঙ্গে সঙ্গে চলে, একথা সে কথা বলে। কুবের নীরব হইয়া থাকে, মুখ ফিরাইয়া চাহিয়াও দেখে না।
গণেশের মোটা বুদ্ধি, কুবের যে রাগিয়াছে সেটা সে টের পাইল একেবারে বাড়ির কাছাকাছি গিয়া। টের পাড়া মাত্র সে বিবর্ণ হইয়া বলিল, গোসা করছো নাকি কুবিরদা? কুবের বলিল, যা যা, বাড়ি তো যা, বাজে বকস কেন? বলে সে হনন করিয়া আগাইয়া গেল। গণেশের ক্ষুধা তাড়নায় তখনকার মতো বাড়ি গেল বটে। ভাতটি খাওয়াই সে আবার হাজির হইল কুবেরের বাড়িতে। কুবের কথা কয় না, চাহিয়াও দেখে না। গণেশ ভাবিয়া চিন্তিয়া তামাক সাজিয়া নিজে দুটো একটা টান দিয়া কুবেরের দিকে বাড়াইয়া দিল। বলিল, ধর কুবিরদা। কুবের হুকা গ্রহণ করিল, তবু সে কথা বলিল না। বিপদে পড়িয়া গণেশ প্রেকাদত হইয়া বলিল, কিবা করো কুবিরদা? জামু গিয়া কইলাম আর আমু না। তখন তাহাকে ক্ষমা করিয়া কুবের জিজ্ঞেস করিল, কাল রাতে ছিলি কই? প্রশ্ন শুনিয়া গণেশ হাসিয়া ফেলিল, ফিসফিস করিয়া বলিল, বাক্য মাইয়া কুবিরদা, কিবা গীত কয়। বলিয়া সে গুনগুন করিয়া গাম ধরিল, পীড়িত কইরা জইলা মইলাম সই, অলসই, আগুন আগুন জাউন সমান সোনার জাউলা চুকা দই, আলসই থাকলি ঘরে ছেচন কেমন, ঢেকির তলে চিরা যেমন, বিদেশ গেলি মনের পোড়ন, ভাইজা করে খই, আলসই। কুবের বলিল, দূর দূর লক্ষ্মী ছাড়া, কুচরিত্রীর হইছস? কেন গেছিলি? গণেশ প্রতিবাদ করিয়া বলিল, কুচরিত্রীর কিবা, গীত শোননে দোষ নাই। ঠিক বেড়ার আড়ালে মালা বুঝি শুনিতেছিল, ডাকিয়া বলিল, আবার কও, গীতখানা শুনছি মাঝি, আবার কও। কুবের ধমক দিয়ে বলিল, চুপ থাক, গীত শুই না কাম নাই। খানিক পরে চাঁদপুর যাত্রার কথা উঠিল। আড়াল ছাড়িয়া হাত ভরিয়া ঘষিয়া ঘষিয়া মাজা এবার আসিল কাছে। মুসলমান পরিবারটিকে হোসেন মিয়া কোথায় লইয়া যাইবে অনুমান করিতে কারো বাকি থাকে নাই। কে জানে কোন গ্রাম হইতে ওদের হোসেন সংগ্রহ করিয়া আনিয়াছে। কেহ কুপরামর্শ দিবে ভাবিয়াই নৌকা হইতে ওদের সে গ্রামে নামাইতে পর্যন্ত দেয় নাই। মানুষটি সহজ নয় হোসেন মিয়া, মরুক তাদের কি, তারা মাঝি, পয়সা দিয়া যে লগি ঠেলিবে বলিবে তাদেরই হুকুম মানিয়া নৌকা ভাসাইবে পদ্মায়। মানুষ না মাল কি আছে নৌকায়, তাদের ভাবিয়া প্রয়োজন নাই। বিকালের দিকে গণেশের খোঁজে অলুপি আসিল, বলিল, যুগল আসিয়াছে। কি খবর যুগলের? 7 দিন পরে তাহার বিবাহ। 4 কোটি টাকা পণ দিয়া সোনাখালী রূপসী কন্যাকে সে ঘরে আনিতেছে। ভালো কথা, আনুক, কুবেরের কি? আশ্বিনের ঝড়ে সব আশা ভরসা তাহার উড়িয়া গিয়াছে। 4 কোটি টাকার ভাগ্য যদি তার থাকিবে, পরের নৌকায় মাছ ধরিয়া লগি ঠেলিয়া সে মরিবে কেন রাজীবন? উলুপি আফসোস করিয়া বলে, যে কপাল গোপী, একটা বছর সবুজ হইল না মেয়ের, ঠ্যাং ভাঙিয়া খুঁড়া হইয়া রহিল। কত পাপ করিয়াছিল আর জন্মে কে জানে। কুবের বলিল, কেন যুগাইলা বিনা মানুষ নাই দেশে? উলুপি মুখে একটা অদ্ভুত শব্দ করিয়া বলিল, কেডা নিব খোড়া মাইয়া রে? কুবের ক্ষুদ্র দৃষ্টিতে উলুপির দিকে যাইল, কিছু বলিল না। রাত্রে সেদিন হঠাৎ আবার গোপীর হাঁটু ব্যথা করিতে লাগিল। মেয়ে কি সহজে নিষ্কৃতি দিবে সকলকে? ওর যে কুলক্ষণে জন্ম হইয়াছিল। ভোর ভোর কুবের যখন বাড়ির বাহির হইল, গোপী যাতনায় কাঁদিতেছে। বসে থাকিবার উপায় কুবেরের ছিল না। বেলা হইলে তামাক পাতা আনিয়া গোপীর হাঁটুতে জড়াইয়া বাঁধিয়া দিতে বলিয়া পথে গণেশকে হাঁক দিয়া বিরসচিত্রে সে নদী তীরে গেল। তখন হোসেন ঘাটে আসে নাই। শম্ভু ও বগা সদ্য ঘুম হইতে উঠিয়া হাই তুলিতেছে। ছায়ের মধ্যে মুসলমান পরিবারটা তেমন জড়সড় হইয়া বসিয়া আছে। রাত্রে কি ওরা ঘুমায় নাই? আগাগোড়া চাদর মুড়ি দিয়া আর একজন কে বসিয়া আছে নৌকায়। কাপড়ে পুটলিটা রাখিতে নৌকায় উঠিয়া কুবের তাহাকে চিনিতে পারিল। আমিনউদ্দিন। আমাগো লগে যাইবা নাকি আমিনউদ্দিন ভাই? কুবের জিজ্ঞেস করিল। হ। মায়া কান্দে না? আমিনউদ্দিন সায় দিল, হ কান্দে। দীর্ঘ পথ পাড়ি দিতে হইবে। নৌকা দড়ি কাছি লাগি ও দ্বারগুলি কুবের পরীক্ষা করিয়া দেখিল। তক্তা তুলিয়া ভেতরে কতখানি জল উঠিল মাপিল। কিছু জ্বালানি কাঠ, তামাক ও নারিকেলের ছোবড়া, চাল ডাল, তেল, নুন, পাতিলে 2টি হাঁড়ি, 2টা লোহার কড়াই, কয়েকখানা কাশি কাল সংগ্রহ করিয়া রাখা হইয়াছিল। এ সমস্তের তদারকিও কুবের করিল। কুবেরের দায়িত্ব কি কম? এত বড় অভিযানে সে পরিচালক। তদারক শেষ করিয়া কুবের বসে একটা বিড়ি ধরাইল। লক্ষ্য করিতে লাগিল ছইয়ের ভেতরে পরিবারটিকে। কি মনমরাই ওদের দেখাইতেছে সকালবেলায় লান আলোকে। কারোর মুখে কথা নাই। কি যেন ভাবিতেছে সকলে। ভীত ও স্তব্ধ ছেলে মেয়েগুলি পর্যন্ত এতটুকু সাই নাই জীবনের। গ্রাম ছাড়িয়া দেশ ছাড়িয়া নিরুদ্দেশের যাত্রায় গভীর বিষাদ ওদের আচ্ছন্ন করিয়া দিয়াছে। খানিক দেখিয়া কুবের পুরুষটাকে জিজ্ঞেস করিল, নাম কি মিয়া? সে মৃদুস্বরে বলিল, রসুল। বাড়ি কই? মালুর চর। কথা বলিতে তাহার ভালো লাগিতেছে না বুঝিতে পারিয়া কুবের চুপ করিয়া গেল।
হোসেন মিয়া আসিতে আসিতে চারিদিকে আলো হইয়া উঠিল। ততক্ষণে জেলেপাড়ায় অনেকে ঘাটে আসিয়া দাঁড়ায় আছে। উলুপি আসিয়াছে কলসি কাকে, স্বামীকে বিদায় দিয়া সে কলসি ভরিয়া বাড়ি ফিরিবে। লখা ও চণ্ডী আসিয়া কুবেরের কাছে একটা করিয়া পয়সা দাবি করিয়াছিল, না পাইয়া তাহারা মুখ গোছ করিয়া আছে। বিদায় নেওয়ার সময় বাপের কাছে এতখানি নিষ্ঠুরতা তাহারা প্রত্যাশা করে নাই। রাসু আসিয়া নৌকায় উঠিয়া বসিয়াছে। এমনইভাবে একদিন সকালবেলা সে ময়নাদ্বীপের উদ্দেশ্যে রওনা হইয়াছিল, কিন্তু সে কথা রাসুর বুঝি আজ মনে নেই। নির্বিকার চিত্তে সে হোসেন মিয়ার নিকট বিড়ি চাহিয়া ধূমপান করে। যাচিয়া কুবেরকে বারবার শোনায় যে কুবেরের চিন্তার কারণ নাই, তাহার অনুপস্থিতিতে সময় সকলের দেখাশোনা সে করিবে। কবে ফিরবা মাঝি? ঠিক নাই। তা হোক, রাসু যখন গ্রামে রহিল, বাড়ির জন্য কিসের ভাবনা কুবেরের? এবার নৌকা খুলিলেই হয়। কুবেরের পথ খরচের জন্য টাকা দিয়া হোসেন নামিয়া গেল। টাকার পরিমাণটা কুবেরকে অবাক করিয়া দিল। কি দরাজ হাত হোসেন মিয়ার! ভয়ও কুবেরের হইল বই কি। এতগুলো টাকা সামলাইয়া রাখা, হিসাব করিয়া খরচ করা সে বড় সহজ কর্মভোগ নয়। সবচেয়ে অস্বস্তির কথা, টাকাটা হাতে আসিবা মাত্র তাহার ভাবিতে ইচ্ছা হইছে 3 টাকা যদি 2 আনা বাঁচানো যায় নিজের জন্য। চেষ্টা করিলে এতগুলি টাকা হইতে না জানি কত বাঁচানো চলে। কাল হইতে এই কথাই সে থাকিয়া থাকিয়া ভাবিতেছে বটে। ভাবিতেছিল কত টাকা হোসেন এবার তাহার হাতে দিবে। পথ খরচের টাকাটা অন্য কারো জিম্মায় হোসেনের এবার দিবে কিনা এ আশঙ্কাও তাহার ছিল না এমন নয়। আজ টাকাটা পাইয়া সে খানিকক্ষণ অভিভূত হইয়া রহিল। এতখানি বিশ্বাস হোসেন তাহাকে করে? হোসেন মিয়ার মতো মানুষকেও ফাঁকি দিতে পারিয়াছে ভাবে একটু গর্বে ও কুবেরের হয় না। লোকটা সর্বশক্তিমান নয়। কুবের তো জানিত না যে 3 টাকার 2 আনার বেশি ফাঁকি দিবার সাহস তাহার নাই বলিয়া হোসেন তাহাকে বিশ্বাস করে। 5টা টাকা কুবের কোনোদিন চুরি করিতে পারিবে না। শুধু সাহসের অভাবে নয়, 2 আনার বেলায় যে বিবেক তাহা চুপ করিয়া থাকে, 5 টাকার বেলায় তাহাই গর্জন করিয়া উঠিবে। টাকাগুলি কোমরে বাঁধিয়া কুবের লখা ও চণ্ডীর দিকে চাহিল। তারপর 2 পয়সা সে ছুড়িয়া দিল ছেলেদের দিকে। পয়সা 2 কুড়াইয়া নিয়ে দুজনে চোখের পলকে অদৃশ্য হইয়া গেল। এমন সময় দেখা গেল আলোথালো বেশে একটি মেয়ে ঘাটের দিকে ছুটিয়া আসিতেছে। নৌকার উপর আমিনউদ্দিন চঞ্চল হইয়া উঠিল। হোসেন বলিল, নাও খোলো কুবির। খোটা হইতে নৌকা দড়ি খুলিয়া শম্ভু হাতে ধরিয়া রাখিয়াছিল। সে লাফাইয়া নৌকায় উঠিয়া পড়িল। আমিনউদ্দির মেয়ে যখন ঘাটে একেবারে জলের কিনারা পর্যন্ত আসিয়া দাঁড়াইয়া পড়িল, নৌকা তফাতে সরিয়া গিয়াছে। বাবজান বাবজান বলিয়া আকুল হইয়া মেয়েটা কাঁদিতে লাগিল। নদীতে বুঝি সে ঝাঁপি দিয়া বসে। উলুপি ছাড়া ঘাটে স্ত্রীলোক নাই যে ওকে ধরিবে। উলুপি কলস কাতে জল নিতে আসিয়াছে। আমিনউদ্দির মেয়েটা তাহার ছুঁইবার উপায় নাই, কিন্তু এখন সে কথা ভাবিবার সময় নাই। সেও মেয়েটাকে জড়াইয়া ধরিয়া রাখিল। আমিনউদ্দিন হাঁকিয়া হাঁকিয়া মেয়েকে বলিতে লাগিল যে ফিরিয়া আসিবে, 2 দিন পর নিশ্চয় ফিরিয়া আসবে। মৃদু মৃদু বাতাস বইতেছিল। শম্ভু বগা বাদাম তুলিয়া দিল। তারপর কেতুপুরের ঘাট দূর হইতে দূরে সরিয়া অদৃশ্য হইয়া গেল। কুবের আমিনউদ্দির কাছে আসিয়া বলিল, মায়ারে কইয়া আসো নাই? আমিনউদ্দিন মাথা নাড়াইল। দ্বার বাহিবার প্রয়োজন ছিল না। আস্তে আস্তে বাতাসের জোর বাড়িয়াছে, বাদাম উঠিয়াছে ফুলিয়া। কুবের এবার নিশ্চিত হইয়া বসিয়া নিজের রাজ্যপাট ও প্রজাপুঞ্জের দিকে চাহিয়া দেখিতে লাগিল। রাজ্য প্রকাণ্ড, বসিবার শুইবার স্থানাভাব নাই। শুধু প্রজারা বড় অসুখী। মাঝ বয়সী রমণীটি পরিচয় নিয়া কুবের জানিতে পারিল রসুলের সে বোন যাত্রার আগেই মৃদুস্বরে কাঁদিতে আরম্ভ করিয়াছিল। কত গ্রাম তাহারা পার হইয়া আসিয়াছে, এখনো থাকিয়া থাকিয়া সে চোখ মুছিতেছে। বেলা বাড়িতে লাগিল। কুবের সকলকে জল খাবার বন্টন করিয়া দিল। বাড়ি হইতে বাহির হইবার সময় মনটা খারাপ হইয়াছিল, এখন মন্দ লাগিতেছে না কুবেরের। নদীকে সে বড় ভালোবাসে। নদীর বুকে ভাসিয়া চলার মতো সুখ আর নাই। একে একে কতগুলি লঞ্চ ও স্টিমার দুদিকে হইতে ঢেউ তুলিয়া আসিয়া আগাইয়া যায়। সম্মুখের বোঝায় নৌকাটি পরে পিছনে। কোথাও নদীর একটি ছাড়া ততরেখা নাই, কোথাও অপর তীরের গাছপালা অস্পষ্ট চোখ পড়ে। কাওয়াচিলা পাখিগুলি ক্রমাগত জলে ঝাঁপাইয়া পড়িতেছে। বকেরা এখন একক শিকারী। সন্ধ্যায় ঝাঁক বাঁধিবে। স্টিমার, নৌকা, ভাসমান কচুরিপানা, আকাশের পাখি ও মেঘ ভাসিয়া চলিয়াছে। তীরের দিকে চাহিয়া মনে হয় জলের সীমায় মাটির তীরভূমিও বুঝি লঘু গতিতে চলিয়াছে পিছনে। তবু নদী ছাড়া সবই বাহুল্য।
আকাশে রঙিন মেঘ ও ভাসমান পাখি, ভাঙন ধরা তীরে শুভ্র কাশ ও শ্যামল তরু, নদীর বুকের জীবনের চঞ্চল সঞ্চালন, এই সব কিছুই যদি না থাকে, শুধু এই বিশাল একাভিমুখী জলস্রোতকে পদ্মার মাঝি ভালোবাসিবে সারা জীবন। মানবী প্রিয়ার যৌবন চলিয়া যায়, পদ্মা তো চিরযৌবনা বৈচিত্র্য, কি তার প্রয়োজন নতুন পৃথিবীকে খোঁজে? কে চায় পদ্মার রূপের পরিবর্তন, শুধু ভাসিয়া চলার অতিরিক্ত মোহ? সকালবেলা সুবাতাস ছিল, তারপর বাতাস দিক পরিবর্তন করিল। বিশেষ কিছু অসুবিধা তাহাতে হইল না। দাঁড় টানিতে কোনো কষ্ট নাই, নদীর স্রোতী নৌকা ঠেলিয়া নিয়া চলিয়াছে। ফিরিবার সময় উজান ঠেলিয়া আসিতে প্রাণ বাহির হইয়া যাইবে বটে, এখন আরামের অন্ত নাই। মধ্যাহ্নে নৌকা ফিরাইয়া রান্নার আয়োজন করা হইল। দুটি উনান খুঁড়িয়া দুটি হাঁড়িতে চাপানো হইল ভাত, কাছের এক রামে তরকারি মিলিল। নিজেদের জন্য রাঁধিবার ভাটা কুবেরের ওপরেই পড়িয়াছিল। অদূরে রন্ধনরতা রসুরের বোন নচিবনকে দেখিতে দেখিতে কুবেরে মনে মনে একটু আফসোস করিল, ভাবিল কি ক্ষতি মুসলমানের রান্না খাইলে। ডাঙার গ্রামে যাহারা মাটি ছানিয়া জীবিকা অর্জন করে, তাহাদের মধ্যে ধর্মের পার্থক্য থাক, পদ্মা নদীর মাঝিরা সকলে একধর্মী। গণেশ শম্ভু ও বকা সঙ্গে না থাকিলে কুবের তো নিজের জন্য রাঁধিতে বসিত না। খাওয়া দাওয়ার পর আবার নৌকা চলিল। রাত্রি 9-10টার সময় একেবারে নদীর কিনারায় সুষুপ্ত একখানি গ্রামের পাশে সেদিককার মতো স্থগিত করা হইল যাত্রা। তৃতীয় দিন অপরাহ্নে পাওয়া গেল পদ্মা ও মেঘনার সঙ্গম। নদী এখানে সাগরের মতনই পারাপারহীন। সন্ধ্যা দেরি নাই দেখিয়া কুবের সেই দিন নৌকা বাঁধিল। এদিকে সে আগেও আসিয়াছে বটে, কিন্তু নদী ভালো করিয়া চেনা নয়। সন্ধ্যার পর নৌকা চালাইতে সে সাহস করিল না। পরদিন চাঁদপুরে নৌকা ভিড়িল। ভালোই এতখানি পথ আসিয়া কুবেরের মনে আনন্দ ধরে না। এবার হোসেন মিয়া আসিয়া পড়িলে সে সম্পূর্ণ নিশ্চিত হইতে পারে। জাহাজ ঘাটে স্টিমার ফিরিলে কুবের গিয়া যাত্রীদের অবরোহণ পথটি মুখে দাঁড়াইয়া থাকে। মোট ঘাট লইয়া দেশ বিদেশের কত নরনারী তাহারা সামনে দিয়া রেল স্টেশনের দিকে চলিয়া যায়। কুবের উৎসুক দৃষ্টি অনুসন্ধান করে হোসেনকে। সমস্ত যাত্রী নামিয়া আসিবার পরেও সে অনেকক্ষণ দাঁড়াইয়া থাকে। হোসেন আসিল 3 দিন পরে রাত্রে স্টিমারে। প্রতীক্ষা করিতে করিতে কুবের চঞ্চল হইয়া উঠিয়াছিল। হোসেনকে দেখিবার মাত্র সমস্ত চাঞ্চল্য তাহার অন্তরিত হইয়া গেল। নির্ভয় নিশ্চিত রহস্যময় সদানন্দ মানুষটির সাহচর্যে মুহূর্তে সকল উত্তেজনা জুড়াইয়া যায়। কঠিন কর্তব্য সম্পূর্ণ করার গর্ব, আগামী কর্তব্য সম্পাদনের দুর্ভাবনা কিছুই আর অবশিষ্ট থাকে না। তাই বটে, ভালোই কুবের চাঁদপুর আসিয়া পৌঁছাতে না পারিলেও কিছুই আসিয়া যাইত না বটে হোসেনের। মৃদু মৃদু হাসিয়া সে বলিত, দড়িয়ায় চুবাইয়ে আইছো নাকি? ভালো করছো কুবের ভাই। হোসেন নৌকায় আসিয়া বসিল। সকলে তাহাকে ঘিরিয়া রহিল। ছইয়ের মধ্যে নচিবন ও রসুলের স্ত্রী ঘোমটার ভেতরে হইতে চাইতে লাগিল। হোসেনকে দেখিয়াই তাহারা ঘোমটা দিয়াছে। মৃদু মৃদু হাসে হোসেন। সকলে কুশল জিজ্ঞাসা করে। দাড়ি মুঠা করিয়া ধরিয়া সকৌতুকে রসুলের 6 বছরের মেয়েটাকে বিবিজান বলিয়া ডাকে। আমানুদ্দিনের মেয়ের খবর জিজ্ঞাসা করিলে বলে, তাহাকে সে বহাল তবিয়তে ঘরের কাজ করিতে দেখিয়া আসিয়াছে। দুশ্মন বলিয়া গাল দিয়া হোসেনকে সে নাকি কড়া কথা বলিয়াছে অনেক। আমানুদ্দিন চোখে ছলছল করে। সে বলে, আল্লাহ জানি মিয়া, আর ফিরা মুনা ভাবলি মনটা পোড়ায়। হোসেন বলে, ফিরনের মন থাকিলি কও মিয়া হন, জাহাজে তুইলা দিই তোমারে কাইলি, খুশ না হলি কেন যাবা? আমানুদ্দিন নীরবে মাথা নাড়ে। হোসেন বলে, তবে কাইরি তোমাগো নিকা সারি। আমানুদ্দিন বিস্মিত হইয়া গেল। কাইল কেন? ময়নাদ্বীপে দিবা 2 মাস বাদ। হোসেন বলে, ময়নাদ্বীপে মোল্লাবাবু কই? রাজবাড়ির আজিজ সাহাব কন? ময়নাদ্বীপে সৌজনা মানুষ হলি আর মসজিদ দিলি আর হিদুরে জমিন না দিলি গিয়া থাকতে পারেন? তা পারুম না মিয়া। হিদু না নিলি মানুষ পাবো কই? হিদু নিলি মসজিদ দিমু না? কেমনে দিমু কও? মুসলমানে মসজিদ দিলি হিদু দিব ঠাকুর ঘর না মিয়া? আমারে দ্বীপের মধ্যে ও কাম চলবো না। সকলে অদ্ভুত হইয়া শোনে। হোসেনের মুখে ময়নাদ্বীপের কথা কুবের কখনো শোনে নাই। আজ হোসেন বলিতে থাকে ওই দ্বীপটির জন্য তার কত দরদ। নিলামে দ্বীপটি কিনিবার পর ওইখানে জনপদ বসানোর স্বপ্ন দেখিতেছে সে। জীবনে আর তার দ্বিতীয় উদ্দেশ্য নাই, কামনা নাই। 1000 মানুষ ওইখানে চলাফেরা করিতেছে। 1 বিঘা জমিও দ্বীপে কোনোখানে অকর্ষিত নাই। মরিবার আগে ওইটুকু শুধু সে দেখিয়া যাইতে চায়।
কত অর্থ ও সময় সে ব্যয় করিয়াছে দ্বীপের পেছনে। ময়নাদ্বীপের নেশা পাইয়া না বসিলে আজ তো সে বড়লোক। একসঙ্গে তাহার এতগুলি লাভবান ব্যবসা দাঁড়াইয়া গিয়াছে যে ভাবিতে বসিলে আল্লাহর করুণার পরিচয় মাথা নত হইয়া আসে। ময়নাদ্বীপে ব্যাপিয়া একদিন মানুষের জীবনের প্রবাহ বহিবে বলিয়া যে কাজে হোসেন হাত দেয় সেই কাজ খোদাতালা সফল করিয়া দেন। টাকা না থাকিলে সে পারিবে কেন এই কঠিন কাজ সম্পূর্ণ করিতে? কি কও রসুল, নিকাশারি কাইলি? রসুল সাই দেয় বলে, আমি কি কমু মিয়া, যা মন লয় করেন। হোসেন বলে, বইন কি কও জিগাও। রসুল ছয়ের মধ্যে গিয়া খানিক পরামর্শ করিয়া আসে। নচিবের মত আছে। আমিনউদ্দিন নিঃশব্দে বসিয়া থাকে, আপন মনে কি যেন সে ভাবিতে থাকে বন্দরে আলোক মালার দিকে চাহিয়া। কুবের সবিস্ময়ে হোসেনের প্রত্যেকটি ভাবভঙ্গি লক্ষ্য করে। কি প্রতিভা লোকটার, কি মনের জোর! যেখানে যত ভাঙাচোরা মানুষ পায় কুড়াইয়া নিয়া জোড়াতালি দিয়া নিজের দ্বীপে রাজ্য স্থাপন করিতেছে। প্রজা বৃদ্ধির ব্যবস্থায় দিকে তাহার সজাগ দৃষ্টি। হোসেনের উদ্দেশ্যে হয়তো তাই। আমিনউদ্দিনের মতো জীবন যুদ্ধে ক্ষতবিক্ষত হতাশ ও নিরুৎসাহ মানুষগুলিকে আসলে তাহার প্রয়োজন নাই। তারা তাহার দ্বীপটি যে নবীন নরনারীতে ভরিয়া দিবে সে তাহাদেরই প্রতীক্ষা করিয়া আছে। অনেক রাত্রে হোসেন বিদায় গ্রহণ করিল। নৌকায় তখন জল্পনা কল্পনার অন্ত ছিল না। প্রথম বিস্ময়টা কাটিয়া যাওয়ার পর আমিনউদ্দিনের সঙ্গে সকলে হাস্য পরিহাস জুড়াইয়া দিল। ঠাট্টা করিতে বড় মজবুত শম্ভু, তার একটা কথায় নৌকায় হাসির কলরব উঠিতে লাগিল। ছয়ের মধ্যে রমণী দুটি পর্যন্ত মাঝে মাঝে খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া মুখে কাপড় চাপা দিতে লাগিল। পরদিন আমিনউদ্দিনের সঙ্গে নচিবনের নিকা হইয়া গেল। তার পরের দিন কতগুলি চাষের যন্ত্রপাতি, 3-4 বস্তা আলু, 1 পিপা সরিষার তেল, কাঠের একটা বাক্স বোঝাই নুন, কতগুলি সস্তা বিলাতি কম্বল, 1 বস্তা জামা কাপড়, এইসব অজস্র জিনিসপত্রে হোসেন নৌকা বোঝাই করিয়া ফেলিল। রাত্রি প্রভাত হইলে বলিল, নাও খোলো কুবির ভাই। কোন দিক যামু মিয়া ভাই? হোসেন বলিল, সমুন্দর। সারাদিন এই তীর ঘেঁষিয়া নৌকা চলিল। কেতুপুরে পদ্মায় যে নৌকাকে অত্যন্ত বৃহৎ মনে হইয়াছিল, এখন সেটাকে কুবেরের মোচার খোলা বলিয়া মনে হইতে লাগিল। পরদিন অপরাহ্নে নোয়াখালী জেলার নারিকেল বৃক্ষপূর্ণ তীরভূমিতে নৌকা বাঁধা হইল। এদিকে কুবের কখনো আসে নাই। বিস্ময়ের সঙ্গে সে হোসেনকে জিজ্ঞেস করিল, এই কি সমুন্দর? হোসেন একখানা ম্যাপ বাহির করিল। আঙুল দিয়া সে কুবেরকে চিনাইয়া দিতে লাগিল মেঘনার মোহনার দ্বীপগুলি, সিন্ধি দ্বীপ, বিদ্যৌ দ্বীপ, সন্দ্বীপ, হাতিয়া প্রভৃতি। আরও পশ্চিমে মানপুর দ্বীপ, দক্ষিণে শাহবাজপুর, বন্দরা দ্বীপ, আর ওই যে ছোট ছোট বিন্দুগুলি দেখা যায় 22 নম্বর মোটা লাইনটার ওপরে, ওইগুলি মানিক দ্বীপপুঞ্জ। চিনিতে পারিতেছে কুবের। আর ওই পূর্ব পশ্চিমে 22 নম্বর লাইন আর উত্তর দক্ষিণে 91 নম্বর লাইনটা যে বিন্দুতে পরস্পরকে অতিক্রম করিয়াছে, এই বিন্দুটার কিছু উত্তর পূর্বে ওই যে একটা সবুজ বিন্দু দেখা যায়, ওর নাম ময়নাদ্বীপ। জানে কুবের ওরই নাম ময়নাদ্বীপ। আর ঘণ্টা 10 নৌকা বাহিয়া তাহারা নোয়াখালীর তীরভূমিতে পেছনে ফেলিবে। তারপর হাতিয়া ডাইনে রাখিলে ধনমানিক দ্বীপ ছুঁইয়া, ধনমানিক দ্বীপ আর বাবনাবাদ দ্বীপের যোগরেখার সঙ্গে 42 ডিগ্রি কোণ করিয়া পূর্ব দক্ষিণে নৌকা বাহিলে একদিনে ময়নাদ্বীপে পৌঁছানো যাইবে। কুবের ভালো করিয়া বুঝিতে পারে না। হা করিয়া নকশা রেখা ও লোকগুলির দিকে চাহিয়া থাকে। কে জানে ওর মধ্যে ডাঙা ও জলের পার্থক্য কি কৌশলে আঁকা আছে, সে তো কোনো প্রভেদ বুঝিতে পারে না। হোসেন মিয়া যে কত বড় দক্ষ নাবিক! দিক চিহ্নহীন সমুদ্রের বুকে তাহার নৌকা পরিচালনা দেখিয়া তাহা বোঝা গেল। সামনে একটা কম্পাস রাখিয়া সে হাল ধরিয়া বসিল। নৌকার 6 জন মাঝি টানিতে লাগিল দাঁড়। সারাদিন পরে রক্তিম সূর্য সমুদ্রের জলে ডুবিয়া গেল। পূর্বে বহুদূরে কালো বিন্দুর মতো একটি দ্বীপে দ্বীপ ছাড়া সূর্য শুধু দেখাইয়া গেল আকাশ আর জলরাশি। রাত্রে দাঁড় টানার বিরাম হইল না। পালা করে দুজনে মাঝিকে 2 ঘন্টা করিয়া ঘুমানোর অবসর দিয়া 4 জনকে হোসেন সব সময় বসাইয়া রাখিল দাঁড়ে। নিজে 1 মিনিটের জন্য চোখ বুঝিল না। নৌকার সকলে হয়রান হইয়া গেল। কুবেরের মনে হইতে লাগিল, নৌকা বাহিয়া জীবনে সে আর কোনোদিন এত শ্রান্ত হইয়া পড়ে নাই। সকালবেলা দেখা গেল চারিদিকে নিবিড় কুয়াশায় ঢাকিয়া গিয়াছে। হোসেন বলিল, বৈঠা থো কুবের, নোঙর ফেলো। এতখানি কাছি টানিয়া নোঙর সমুদ্রের তলে গিয়া ঠেকিল যে কুবেরের মনে হইল নোঙরটা পাতালে গিয়া পৌঁছায় আছে। কুয়াশায় নৌকা চালাইবার উপায় নাই।
ধনমানিক দ্বীপের কাছাকাছি তাহারা আসিয়া পড়িয়াছে। কুয়াশায় দেখিতে না পাইয়া পাশ কাটাইয়া দূরে চলিয়া গেলে বিপদ হইবে। এই দ্বীপটির অবস্থান দেখিয়া তবে ঠিক করা যাইবে বাবনাবাদ দ্বীপের সঙ্গে ইহার যোগরেখা। তারপর সোজা আগানো চলিবে কম্পাসের উপর নির্ভর করিয়া এই একেবারে ময়না দ্বীপের দিকে। সারাদিন নৌকার অবস্থান বুঝিতে পারা যাইবে কিনা সন্দেহ। অপেক্ষা করিতে হইবে রাত্রির জন্য। রাত্রে তারা উঠিলে ওই যে অদ্ভুত যন্ত্রটা আছে হোসেনের, ওই যন্ত্রের ভেতরে দিয়া আকাশের দিকে চাহিয়া তবে হোসেন বলিতে পারিবে কোন দিকে কত দূর ধনমানিক দ্বীপ লুকাইয়া আছে। কি জানো মিয়া, কলের জাহাজ হলি জানন যায় কত জোর চলতেছি, ঘন্টায় কয় মাইল আলাম। সমুদ্রের কোনখানে রয়েছি হিসাব করলি মেলে, নাও চালাইয়া জানুম কিবা। দড়িতে হাত বুলাই হোসেন, সকলকে অভয় দিয়া আবার বলে, ডরাও না, 10 বাজিলি কুয়াশা থাকবো না। আজকাল রোজ বিহান বেলা কুয়াশা হয়। আরে কি কুয়াশা কয় মাঝি। বসিয়া বসিয়া হোসেন গল্প করে, সকলে শোনে। এ যেন কেতুপুরের এক ভাঙা কুটির হোসেনের ডাঙা বসিয়াছে। এমনই কুয়াশার মধ্যে একবার সে সমুদ্রের বুকে হারাইয়া গিয়াছিল। 3 দিন নোঙর ফেলিয়াছিল সমুদ্রে, জল ফুরাইয়া গিয়া শেষের দিন তৃষ্ণায় ছাতি তাহাদের ফাটিয়া গিয়াছিল। তারপর হোসেন কম্পাস কিনিয়াছে, তারা দেখিয়া নৌকার অবস্থান নির্ণয়ের যন্ত্র কিনিয়াছে। চাটগায়ে হোসেন যখন জাহাজে কাজ করিত, খালাসির কাজ করিতে করিতে শেষ পর্যন্ত একটা মালবাহী স্টিমারের বসান পর্যন্ত সে হইয়াছিল। সেই সময় এক সাহেব কাপ্তানের কাছে সে এইসব যন্ত্রের ব্যবহার শিখিয়াছে। বড় বড় জাহাজ চালাইয়া হোসেন এখন পৃথিবী ঘুরিয়া আসিতে পারে। পৃথিবী সে কি ঘুরিয়া আসে নাই? সে কাহিনী বলিবার মতো বটে। 20 বছর বয়সে হোসেন বাড়ি ছাড়িয়া পালাইয়াছিল। তারপরে অর্ধেক জীবনে সে তো দেশে বিদেশে ঘুরিয়া কাটাইয়াছে, নদীর বুকে ও সমুদ্রে। অনেক বেলায় আস্তে আস্তে কুয়াশা মিলাইয়া গেল, নোঙর তোলা হইল। 2 ঘন্টা পরে দূরে দেখা গেল ধনমানিক দ্বীপ। কম্পাসটা সামনে রাখিয়া হোসেন হাল ধরিয়া বসিল। পরদিন ভোরবেলা তাহারা ময়নাদ্বীপে পৌঁছাইয়া নোঙর ফেলিল। এই ময়নাদ্বীপ 5-6 বছর ধরিয়া যে রহস্য নিকেতনের কথা সে শুনিয়া আসিয়াছে। কুবের যেন একটিমাত্র দৃষ্টিপাতে সমস্ত দ্বীপটিকে দেখিয়া ফেলিতে চায়। দ্বীপের খানিকটা ডিম্বাকৃতি, খানিকটা ত্রিকোণ। দ্বীপের দীর্ঘতম পরিসর প্রায় 11 মাইল। হোসেন মিয়া মাপিয়া দেখিয়াছে। দ্বীপের যেখানে নৌকা ভিড়িয়াছিল সেদিকে খানিকটা অংশ পরিষ্কার করিয়া বসতি স্থাপিত হইয়াছে, চাষ হইতেছে। বাকি অংশ জঙ্গলে ঢাকা। পশ্চিম দিকে অসংখ্য নারিকেল গাছ। সমস্ত দ্বীপে ছড়াইয়া না পড়িলে গাছগুলো এক স্থানে ঘন হইয়া মাথা তুলিয়াছে যেন বোঝা যায় না। জমি অত্যন্ত নিচু, এত নিচু যে আশঙ্কা হয় যেদিন খুশি হইবে সেদিনই সমস্ত দ্বীপটিকে সমুদ্র গ্রাস করিয়া ফেলিবে। দ্বীপের মাঝখানে 1 মাইল পরিমিত একটা লোনা জলা আছে। সমুদ্রের চেয়ে ওইখানে বুঝি নিচু। খাল কাটিয়া যোগ করিয়া দিলে সমুদ্রের জল আসিয়া ভরিয়া ফেলিবে। জলার ধারে খানিকটা ধানের জমি করা হইয়াছে, বিস্ময়কর ফসল ফলে। জলায় ও চারিদিকে জঙ্গলের অসংখ্য সাপ আছে, কিন্তু জন্তু জানোয়ার কিছু নাই। রাসু যে বাঘ সিংহের গল্প করিয়াছিল সেটা নিছক গল্পই। হোসেন মিয়ার উপনিবেশে লোকসংখ্যা 100-র কম নয়, কিন্তু তার 3 ভাগে প্রায় ছোট ছোট ছেলে মেয়ে, যারা অধিকাংশই এই দ্বীপে জন্মগ্রহণ করিয়াছে। ম্যালেরিয়া ও সাপের সঙ্গে লড়াই করিয়া এখনো হোসেন জয়লাভ করিতে পারে নাই। জঙ্গলের সঙ্গে অবিরত সংগ্রাম চলিয়াছে। অনেক খাদ্য এখানে উৎপন্ন করা যায় না। জীবনে অনেক প্রয়োজন মিটাইতে সমুদ্র পথে পাড়ি দিতে হয় সভ্য জগতের দিকে। অবিশ্রাম খাটুনি এখানে, অসংখ্য সুবিধা এখানে। জীবন এখানে নির্মম ও নীরব। রাসুর মতো অনেকে তাই পালাইয়া গিয়াছে। হোসেনের 5 বছরের চেষ্টায় দ্বীপে তাই 30টির বেশি পরিবার নির্বাধে নাই। আমিনুদ্দিন ও রসুলকে ধরিলে দ্বীপে গৃহস্থ পরিবারের সংখ্যা এবার 32 হইল মাত্র। কি কঠিন কাজে হোসেন মিয়া যে আত্মনিয়োগ করিয়াছে, কি সীমাহীন যে তাহার ধৈর্য ও অধ্যবসায়, এবার কুবের তাহা ভালো করিয়া বুঝিতে পারে। এই নিচু জলা ও জঙ্গলপূর্ণ মনুষ্যবাসের অযোগ্য দ্বীপ। ধান ছাড়া আর কোনো ফসল যে দ্বীপে নোনামানিতে জন্মে না। লাউ কুমড়াগুলি ফলে কুকরানো শশার মতো ছোট ছোট। এখানে এই মুষ্টিমেয় নরনারী বসতি স্থাপন করা হোসেন মিয়া ছাড়া আর কারো দ্বারা সম্ভব হইত না। সন্দ্বীপ, হাতিয়া, ধনমানিক, বাবনাদ এই সব জনপূর্ণ দ্বীপের কথা খুবই শুনিয়াছে। ময়নাদ্বীপ যদি মানুষের বাসের যোগ্য হইত, ওই সব দ্বীপের মতো কবে এখানে গড়িয়া উঠিত গ্রাম। এ কি কদর্য একটি দ্বীপ হোসেন বাছিয়া লইয়াছে। হয়তো সস্তায় পাইয়াছিল বলিয়াই।
স্বাস্থ্যকর উর্বর দ্বীপ কিনিয়া জমিদারি পত্তনের টাকা হোসেন কোথায় পাইত? ওই রকম জনহীন দ্বীপই বা কোথায়? দ্বীপ দেখিয়া আমিনউদ্দিন ও রসুল বড় দমিয়া গিয়াছে। ফিরিয়া ফিরিয়া যাওয়ার কথাটা তাদের মুখে শোনা গিয়াছে দু একবার, তবে হোসেনের সামনে তারা কিছু বলে নাই, বলা যায় না। কত উপকার যে হোসেন তাহাদের করিয়াছে তার হিসাব হয় নাই। আমিনউদ্দিন অপরিশোধ্য আর্থিক ঋণে শুধু আবদ্ধ নয়, হোসেন না দিলে জীবনের স্ত্রী কি আর তাহা জুটিত? নচিবনের মতো স্ত্রী। রসুলকে জেলের দুয়ার হইতে ছিনিয়া নিয়ে আসিয়াছে হোসেন। দেশে ফিরিলে জেলে হয়তো তাহাকে ঢুকিতে হইবে। প্রতিদানে হোসেন আর কিছুই তাদের কাছে চায় না। তাহারা শুধু এখানে বাস করুক, স্বপ্ন সফল হোক হোসেনের। ইতিমধ্যে তাদের জন্য ঘর উঠিতে আরম্ভ হইয়াছে। দয়া করিয়া এই ঘরে তারা নির্বাধিলে কৃতার্থ হইয়া যাবেন হোসেন। জঙ্গল কাটে যত জমি তারা চাষের উপযোগী করিতে পারিবে, সব তাদের সম্পত্তি। খাজনা যা চাষের ফসল কিছুই হোসেন দাবি করবে না। নিজেদের জীবিকা তাহা যতদিন নিজেরাই অর্জন করিতে পারিবে না, জীবিকা পর্যন্ত যোগাইবে হোসেন। গৃহ ও নারী, অন্ন ও বস্ত্র, ভূমি ও সত্ত্ব সবই তো পাইলে তুমি, এবার শুধু খাটিবে ও জন্ম দিবে সন্তানের, এইটুকু পারিবে না? হোসেনের কাছে ফিরিয়া যাওয়ার কথা তাই কেহ মুখে আনিতে পারে না। ফিরিয়া যে যায় সে যায় পালাইয়া চুপি চুপি চোরের মতো। হোসেন তাদের ক্ষমা করে। দেখা হইলে রাসুর মতো হোসেন তাদের জঙ্গল সাফ করার মজুরি দেয়। জোর জবরদস্তি হোসেনের নাই, অন্যায় সে কারোর প্রতি করে না। শুধু তাদেরই হোসেন শাস্তি দেয় ভীষণ মর্মান্তিক, যারা শত্রুতা করে হোসেনের, অকারণে ক্ষতি করতে চায়। বিঘ্ন জন্মায় হোসেনের স্বপ্ন সফল হইবার পথে। কদিন কুবের দ্বীপ দেখিয়া ও দ্বীপের মানুষগুলির সঙ্গে ভাব করিয়া কাটাইয়া দিল। ক্ষেতের ধান সব কাটা হইয়া গিয়াছে, কিছু সরিষা, বুট ও মটর লাগানো হইয়াছে। মূলা, পালং, কপি প্রভৃতি শাকসবজি গত বছর বাঁচিয়া থাকিতে চাহে না। এবছর কয়েক বিঘা জমিতে নতুন এক প্রকার সার দিয়া পরীক্ষার জন্য কিছু কিছু চাষ হইয়াছে, কি হইবে বলা যায় না। আরো ভেতরের দিকে দ্বীপের মাটি রবি শস্যের উপযোগী কিনা দেখিবার জন্য জঙ্গলের মধ্যে এখন অল্প একটু স্থান পরিষ্কার করা হইতেছে। সকালবেলা দা কুড়াল লইয়া একদল লোক জঙ্গলের মধ্যে মাইলখানিক হাঁটিয়া যায়। নির্বাচিত স্থানটিতে গাছপালা ঝোপঝাড় কাটিয়া সাফ করে, শাবল দিয়া খুঁড়িয়া গাছের শিকড় তুলিয়া ফেলে। তারপর সারাদিন মশা ও পোকার কামড়ে শরীর ফুলাইয়া সন্ধ্যার সময় ফিরিয়া আসে। কুবের একদিন দেখিতে গিয়া শিহরিয়া ফিরাইয়া আসিল। এই দ্বীপটির সৃষ্টির দিন হইতে যে বনভূমি কুমারী, তার বুকের এক খাবলা মাংস যেন সকলে ছিনাইয়া লইয়াছে। চারিপাশে নিবিড় বনের মাঝখানে পরিষ্কৃত স্থানটুকু এমনই বীভৎস দেখায়। কয়েকদিন আগে কি একটা গোলমাল হইয়াছিল দ্বীপে। হোসেন উপস্থিত না থাকিলে অনেকে একত্র হইয়া জটলা করে। ভাষা ভাষা দুটো একটা কথা কানে আসে কুবেরের। বিপিন নামে 60 বছরের এক বৃদ্ধাকে হোসেন এখানে মোড়ল করিয়াছে। তাকে ঘিরিয়া জটলা জমাট বেঁধে আছে বেশি। কুবের কাছে গেলে কিন্তু সকলে চুপ করিয়া যায়। তারপর একদিন সন্ধ্যার সময় কাজকর্ম শেষ করিয়া সকলে যখন ঘরে ফিরিয়াছে, নিজের স্বতন্ত্র কুটিরের দাওয়ায় বসিয়া হোসেন প্রসন্ন মুখে টানিতেছে তামাক। বিপিন কথাটা ফাঁস করিল, বলিল, নালিশ আছে একটা। নালিশ? হোসেনের মুখে গম্ভীর হইয়া গেল। বিপিন ধীরে ধীরে ব্যাপারটা খুলিয়া বলিল, নারী সংক্রান্ত লজ্জাকর ঘটনা। এনায়েত দ্বীপে আসিয়াছে মাত্র 6 মাস আগে। ইতিমধ্যে সে সকলকে বড় জ্বালাতন করিয়া তুলিয়াছে। প্রথম প্রথম ওর সঙ্গে প্রায় তার কলহ বাধিত। একদিন নিরীহ দুর্বল গগন ঘোষকে মারিয়া যে জখম করিয়া দেয়, সকলে মিলিয়া তখন খুব শাসন করিয়া দেয় এনায়েতকে। তারপর হইতে সে বেশ শান্তশিষ্ট হইয়া থাকে। ব্যাপারটা তাই হোসেনকে জানানো হয় নাই, কিন্তু কদিন আগে সে এক ভয়ানক অপরাধ করিয়া বসিয়াছে। বসির মিয়ার বউটি ছেলে মানুষ, কিছুদিন হইতে এনায়েত তাকে নাকি বিরক্ত করিতেছিল। ভয়ে বউটি কাউকে কিছু বলে নাই। তারপর একদিন দুপুরবেলা সকলে যখন কাজে গিয়াছে, এনায়েত বসিরের ঘরে প্রবেশ করে। বসিরের স্ত্রীর চেঁচামেচি শুনিয়া পাশের কুটিরের আকবরের স্ত্রী গিয়া পড়ায় বেচারি সেই দিন ভালোই ভালোই রক্ষা পাইয়াছে। হোসেন বলিল, হারামির পোলারে কাইটা দড়িয়াই দিলা না কেন? বিপিন স্বীকার করিল, অতটা তাহারা করিতে পারে নাই, তবে মারধর করা হইয়া যথেষ্ট। খানিকক্ষণ চুপ করে থাকিয়া সকলকে হোসেন ডাকিয়া আনিতে বলিল। এনায়েতকেও যেন আসে। অল্পক্ষণের মধ্যে সকলে আসিয়া জুটিল। মেয়েরাও কেউ কেউ আসিয়া তফাতে দাঁড়াইয়া রহিল কৌতূহলের সঙ্গে। বিচার হইবে এনায়েতের। কে জানে তাহাকে শুলেই দিবে না সাগরে ডুবা মারিবে হোসেন।
এনায়েতের বয়স বেশি নয়, বলিষ্ঠ যুবক সে। ময়নাদ্বীপে এমন আর একটা মানুষও নাই। তেজের সঙ্গে সে আসিয়া হোসেনের সামনে বসিল, নির্ভয় নিশ্চিত। হোসেন ওকে দুটো একটা কথা জিজ্ঞেস করিল। রুষ্ট চোখে এনায়েতের দিকে চাইতে লাগিল। বাড়া বলিতে লাগিল, কি আফসোস, কি আফসোস। তারপর সে কৈফিয়ত তলব করিল এনায়েতকে। এনায়েত বলিল, জবরদস্তি করি নাই মিয়া। হোসেন বলিল, না করলে জবরদস্তি? বসিরের ঘরের মধ্যে যাবা কেন তুমি? কবিলারে নজর দিবা কেন? আমায় দেখা এক রোজ সাই হাসিল। আরে বলদা তুমি, বাই বইলা হাসিল। দেশ গাঁও ছাইরা দ্বীপের মধ্যে আইসা রইছ, বাই বইন না মায়া মর দেনে। ভালো কাম করো নাই মিয়া, 3 রোজ বান্ধা থুমু তোমারে, খানা পিনা মিটবে না। তখন হোসেন মিয়ার হুকুমে সকলে মিলিয়ে তাহাকে দাওয়ার খুঁটির সঙ্গে বাঁধিয়া দিল, আলগা করিয়া বাঁধিল। হোসেন মিয়ার হুকুমের চেয়ে দড়ির বাঁধন তো এ দ্বীপে জোরালো নয়। বাঁধন খুলিয়া পালানোর সাহস এনায়েতের হইবে না। কোথায় পালাইবে? হোসেনের ঘরের কাছেই আটখানা ঘরে কুবেরও তাহার সঙ্গীতে থাকিতে দেওয়া হইয়াছিল। সেদিন অনেক রাত্রে বাহিরে গিয়া জ্যোৎস্নার লোকে কুবের দেখিতে পাইল হোসেনের ঘরের দাওয়ায় বন্দি এনায়েতের থালায় ভাত খাইতেছে। কাছে বসিয়া আছে একটি রমণী। চুপি চুপি কুবের ঘুরিয়া হোসেনকে ঘরের পেছনের দিকে গেল, জানালা দিয়ে আস্তে আস্তে তাহাকে ডাকিয়া তুলিল। খবর শুনিয়া হোসেন হাই তুলিয়া বলিল, হ ঘুমাগো কুবের, আর শোনো ভাই, কি দেখলা কি শুনলা আধার রাইতে মনে মনে থুইও, কইয়া কাম নাই বলিয়া হোসেন পাশ ফিরিয়া শুইল। এত বড় একটা ব্যাপার কি অবহেলা করিয়া হোসেনের পাশ ফিরিয়া শোয়া অবাক করিয়া দিল বটে কুবেরকে। আজ ব্যাপারটা সে বুঝিতে পারিল। দ্বীপ ছাড়াইয়া ফিরিবার দিন বুড়া বসির নৌকায় আসিয়া উঠিল। তার ছেলে মানুষ বউ রহিয়া গেল দ্বীপে। বসির এ দ্বীপের বাসিন্দা, প্রায় 5 বছর এখানে সে সস্ত্রীক বাস করিতেছে। ছেলে মেয়ে হয় নাই বসিরের, একটিও নয়। 5 বছরে যে একটিও মানুষ বাড়াইতে পারিল না দ্বীপের, কয়েক বছরের মধ্যে যে প্রবেশ করিবে কবরে, তাকে দিয়ে আর কি প্রয়োজন আছে হোসেনের? বসির এবার তালাক দিবে তার বউকে, তারপর যত সময় এনায়েতের সঙ্গে নিকা হইবে বউটির। একটি বউ আছে এনায়েতের, শীঘ্রই সে হোসেনকে উপহার দিবে একটি আনকরা নতুন মানুষ। ময়নাদ্বীপের এক টুকরা ভবিষ্যৎ। তবু আরো একটি বউ হোক এনায়েতের, সার্থক হোক দুজনের অন্যায় অসামাজিক প্রেম। 5 বছর যে রমণী জননী হইতে পারে নাই, তার কোল জুড়িয়া আসুক সন্তান মানুষ বারুক হোসেনের সাম্রাজ্যে। গ্রাম ছাড়িবার 3 সপ্তাহ পরে কুবের ও গণেশ গ্রামে ফিরিয়া আসিল। চাঁদপুরে তাহাদের নামাইয়া দিয়া হোসেন নৌকা লইয়া কোথায় চলিয়া গিয়াছে। হোসেনের মুসলমান মাঝিরা চাঁদপুরে অপেক্ষা করিতেছিল। গোপীকে নিয়ে ইতিমধ্যে অনেক কাণ্ড হইয়া গিয়াছে। কুবের যেদিন চলিয়া গেল সেই দিন গোপীর পা ভয়ানক ফুলিয়া ওঠে। বাড়িতে পুরুষ কেহ নাই। কি করিয়া ভাবিয়া না পাইয়া মালা কাঁদিয়া অস্থির হইয়াছিল। তারপর রাসু আসিয়া সব ব্যবস্থা করিয়াছে। কত যে করিয়াছে রাসু গোপীর জন্য, শতমুখেও মালা তাহা বলিয়া শেষ করিতে পারে না। সেদিনই গোপীকে রাসু আমিন বাড়ির হাসপাতালে নিয়ে গিয়াছিল। রাত্রে গোপীর হাঁটুতে আবার অস্ত্র করা হয়। সে এখনো হাসপাতালে আছে। প্রায় রাসু তাহাকে দেখিতে যায়। ডাক্তার আশ্বাস দিয়াছে, হাড় ভাঙিয়া মাংসপেশির জট ছাড়াইয়া গোপীর হাঁটু এবার ঠিক করিয়া দেওয়া হইয়াছে, একটু খোঁড়াইলেও হাঁটতে পারিবে। কুবের ফিরিয়াছে খবর পায় রাসু আসে। কুবের দুটো একটা কৃতজ্ঞতার কথা বলিতেই সে একেবারে গলিয়া যায়, মাথাটা একেবারে চুলকাইয়া রাসু কয়েকটা ঢোক গেলে, তারপর হঠাৎ বলিয়া বসে, গোপীরে দিবা মাঝি আমারে? কুবের গম্ভীর হইয়া যায়, বলে, ব্যবস্থা কিসের? গোপী তো পড়িয়া আছে হাসপাতালে, আগে তো ফিরিয়া আসুক। রাসুদেব পিড়াপিড়ি করিতে থাকে। গোপীর পা ভালো হইয়া যাইবে শুনিয়া অবধি সে ব্যগ্র হইয়া উঠিয়াছে। এই সময় কুবেরের কাছে কথা আদায় করিয়া না রাখিলে পরে হয়তো সে মত বদলাইয়া ফেলিবে। গোপীর পঙ্গুত্ব আরোগ্য হওয়া যখন অনিশ্চিত ছিল, তখন কথাটা পাকাপাকি করিয়া নিয়ে নেয় নাই বলিয়া বড় এখন অনুতাপ হইয়াছে রাসুর। শেষে কুবের বলে, কাইল কমু রাসু? রাত্রে সে পরামর্শ করিল মালার সঙ্গে। পরামর্শ করিয়া স্থির হইল যে রাসু যদি 1.5 কোটি টাকা পণ দেয় আর 2 কোটি টাকার গহনা দেয় গোপীকে, তবে এ বিবাহ হইতে পারে, তার কমে হইবে না। পরদিন রাসু আসিল। কুবেরের দাবি শুনিয়া সে ভরকাইয়া গেল, বলিল, অত টাকা কই পামু? কুবের তার কি জানে, এই কটা টাকা যদি সে বিবাহ খরচ করিতে না পারে, বিবাহের পর বউকে তবে সে খাওয়াইবে কোথা হইতে? রাসু মাথা নিচু করিয়া থাকে। মালা তাহার মুখের দিকে চাইয়া বুঝি মমতা বোধ করে।
কুবেরকে ইশারার কাছে ডাকিয়া ফিসফিস করিয়া টাকার পরিমাণটা কিছু কমাইতে বলিয়া দেয়। কিন্তু মেয়ে মানুষের পরামর্শ ভুলিবার পাত্র কুবের নয়। গম্ভীর অবিচলিত মুখে সে বলিয়া থাকে বেড়ায় ঠেস দিয়া, চক্ষু মুদিয়া যেন ঘুমাইয়া পড়ে। অনেকক্ষণ পরে রাসু বলিল, আচ্ছা দিমু বলিয়া সে উঠাইয়া যাইতে চায়, কিন্তু এবার কুবের তাহাকে খাতির করিয়া বসায়। আগ্রহ সহকারে গল্প জুড়িয়া দেয় ময়নাদ্বীপের। রাসুর না জাগে উৎসাহ, না আসে মুখরতা। কি হইল রাসুর? এতদিনের স্বপ্ন তাহার সফল হইবে জানি আহ্লাদ হইল না কেন? তামাক সাজিয়া খানিকক্ষণ টানিয়া হুকাটা নামিয়া রাখিয়া কুবের আড়ালে যায়। কদিন আগেও তাহারা হুকা কারাকারি করিয়া তামাক টানিয়াছে, কিন্তু এখন কিনা রাসু তাহার ভাবি জামাতা, ওর হাতে এখন আর হুকা দেওয়া যায় না, ওর তামাক খাওয়ার সময় সামনে থাকা যায় না। দিন তিনেক পরে কুবের আমিন বাড়ি গিয়া গোপীকে দেখিয়া আসিল। হাসপাতালের খাবার খাওয়া বিছানায় শুইয়া শুইয়া গোপী দিব্য মোটাসোটা হইয়াছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য রঙের যেন তাহারা খোলতাই হইয়াছে। বেশ দিন সাতেক পরে সে ছুটি পাইবে। রীতিমতো শীত পড়িয়াছে এখন। জেলেপাড়ার ছেলেবুড়োর শরীর রুক্ষ হইয়া খড়ি উঠিতে আরম্ভ করিয়াছে। মালার চামড়া কিন্তু চিরদিন মসৃণ, হাজার শীতেও কখনো তাহার গা ফাটে না। কপিলারও বুঝি ফাটে না? যে তেলটাই কপিলা খরচ করে শরীরের পেছনে, মাঠে পালং শাকের পাতাগুলিতে যে সরল লাবণ্য ফুটিয়া আছে, কপিলার দেহে হয়তো তাহার অভাব নাই। মালার বোন তো সে, মালার চেয়ে সে হাজার গুণে শৌখিন। কাজকর্ম নাই, বাড়ি বাড়ি ঘুরিয়া কুবের সময় কাটায়। প্রীতম মাঝির অসুখ হইয়াছে, বুড়ো বয়সে তাহার সেবা করিবার কেহ নাই। যুগিতায় আসিয়া বাপের কাছে আছে। প্রীতম সেবা গ্রহণ করে মেয়ের, কিন্তু দিবারাত্রি তাহাকে গাল দিয়া কিছু রাখে না। যুগীর হাতে জল খাইয়া চিরদিন নরকে পচিবার স্বাদ যে তাহার নাই, সব সময় এই কথাটা সে ঘোষণা করে, এবং ঘোষণা করিতে করিতে গলা কাঠ হইয়া আসিলে যুগীর দেওয়া জল খাইয়া তৃষ্ণা মেটায়। প্রীতমের টাকা আছে অনেক, বলে টাকার লোভে যুগী তাহার সেবা করিতে আসিয়াছে, কিন্তু একটা পয়সা যে যুগীকে দিয়া যাইবে না। না, যা কিছু তাহার আছে সব সে কালী বাবুদের জিম্মা করিয়া দেবে। তার পলাতক ছেলেটা ফিরিয়া আসিলে সব সে পাইবে। ছেলেটা প্রীতমের ফিরিয়া আসিল বলিয়া রাসু একবার প্রীতমকে দেখিতে আসিয়াছিল। প্রীতম তাহাকে দূর দূর করিয়া খেদাইয়া দিয়াছে। রাতারাতি খুন করিয়া ময়নাদ্বীপ ফেরত ডাকাতটা যে তার সর্বস্বই লইবে অত বোকা প্রীতম নয়। রাসু কাছে আসিলে সে তার ঠ্যাং খোড়া করিয়া দিবে। শীর্ণ হাত দুটি উঁচু করিতেও প্রীতমের কষ্ট হয়। রাসুর ঠ্যাং সে কেমন করিয়া খোড়া করিবে সেই জানে। কুবেরের কাছে রাসু মনোবেদনা জানায়। একমাত্র ভাগ্নে সে প্রীতমের, তাকে প্রীতম ত্যায্য করিয়া দিল। কত দুঃখ কষ্ট পাইয়া সে ফিরিয়া আসিল ময়নাদ্বীপ হইতে। দুর্দিন বাড়িতেই ঠাঁই দিল না, অম্লান বদনে খেদাইয়া দিল রাস্তায়। মরিবার সময় এখন কাছে থাকে একটু সেবা করার জন্য সে ব্যাকুল হইয়াছে। তাতেও বুড়া তাহাকে সন্দেহ করিবে, বাড়িতে ঢুকিতে দিবে না। তাছাড়া নিজের ভাগ্নে সে প্রীতমের, বুড়া টাকা পয়সা বাড়ি ঘরের একটা অংশ কি তার পাওয়া উচিত নয়? কাকে ওইসব দিয়ে যাইবে বুড়ো? কুবের বলে, পোলার লাইগা থুইয়া যাইবে কয়। রাসু বলে, পোলা বাইচা আছে নাকি? সাই গাঙে ডুইবা গেছে গা কবে? অলস্য সময় কাটায় কুবের। গ্রামে জোয়ান মানুষ সে জীবিকা অর্জনের জন্য বাহির হইয়া যায়। গ্রামে থাকে শুধু বুড়া, শিশু ও নারীর দল। কুবের শুধু শুনিতে পায় পাকা মুখের আফসোস আর নরম গলার কলহ। দেখা হইলেই হিরু জেলে অনন্তবাবুর নাম করিয়া কুবেরকে পরিহাস করে। কোনোদিন কুবের রাগে, কোনোদিন তাহার মন খারাপ হইয়া যায়। আজ কতকাল অনন্তবাবু গ্রামে নাই। কলিকাতার বাবুক তিনি, জেলেপাড়ায় রাত্রে স্কুল খুলিবার লোভে কবে তিনি 2-4 বার কুবেরের বাড়ি যাতায়াত করিয়াছিল। এখনো তাহা মনে করিয়া রাখা কি জন্য? শুধু কুবেরের বাড়ি তো নয়, কি পাগলামি মেজবাবু আসিয়াছিল কে জানে। জেলেপাড়ার মানুষগুলোর সঙ্গে অন্তরঙ্গ হওয়ার সময় নাই অসময় নাই আসিয়া হাজির হইতেন। বাড়ি বাড়ি ঘুরিয়া দেশের নাম করিয়া কি যেন সব বলিতেন দুর্বোধ্য কথা। কতদিন নির্জন প্রহরে কত বাড়ির ভেতরে হইতে মেজবাবুকে কুবের বাইর হইতে দেখিয়াছে। তাহার পঙ্গু অসহায় স্ত্রীর নামের সঙ্গেই শুধু মেজবাবুর নামটা হিরু জড়ায় কেন? হিরুকে একদিন কুবের মারিবে, বেদম মারিবে। বাড়ি বাড়ি ঘুরিয়ার সময় কাটায় কুবের। মনটা তাহার ভালো নাই। জগা মাঝির বউ যেন কপিলার অনুকরণ করিয়া হাঁটিতে শিখাইয়া আছে। ভিজা কাপড়ে পথ চলিতে চলিতে চমকাইয়া উঠিয়া পেছনে কুবেরকে দেখিয়া তাহার চোখে সন্দেহ ঘনাইয়া আসার আগে কুবেরের তো অন্যমনস্কতা ঘোচে না। অপ্রতিভ হইতে হয় কুবেরকে। নকুলের বাড়ির সামনে নিকুল গাছটার তলে একদিন কপিলার গায়ে কাঁটা বিঁধিয়াছিল।
মিছা কথা কাটা বেঁধে নাই বলিয়া কুবেরকে জড়াইয়া ধরিবার ছল সেটা কপিলার। কেতুপুরে দুর্গা প্রতিমা দেখিয়া ফিরিবার সময় সেদিন কি ছলনাময়ী কপিলা হইয়া উঠিয়াছিল। গোপীকে আনিবার নাম করিয়া কুবের একদিন ভোর ভোর গ্রাম ছাড়িয়া বাহির হইয়া পড়িল। শ্যামাদাসের বাড়ি আকুর টাকুর গ্রাম, হাঁটা পথে 12-13 মাইল। ক্ষেতের আল দিয়া আঁকিয়া বাকিয়া চলিতে চলিতে কতবার যে কুবের ভাবিল ফিরিয়া আসে। আকুর টাকুর পৌঁছায় একটা পুকুর, মুখে হাত ধুইয়া নামিয়া কতবার যে পুকুর ঘাট হইতে সোজা আবার আমিনবাড়ির দিকে হাঁটিতে আরম্ভ করা স্থির করিয়া ফেলিয়া তাহার হিসাব নাই। তবু শেষ পর্যন্ত শ্যামদাসের বাড়ির দরজাতে পথ শেষ হইল তাহার। শ্যামদাস মাঠে গিয়াছিল, কিন্তু শ্যামদাসের মা বোন ঘরবাড়ি জুড়িয়া আছে। কপিলা এখানে ঘোমটা টানা বউ কুটুম্বে শ্যামাদাসের মা খাতির করিয়া বসিতে দিল। কুশল ও এদিকে আসিবার প্রয়োজন জিজ্ঞেস করিল। শ্যামদাসের বাড়িঘর দেখিয়া কুবের মনে মনে পীড়িত হইয়া উঠিয়াছে। ভালো রকম জবাব দিতে পারিল না। 4 ভিটা 4খানা বড় বড় ঘর শ্যামদাসের, চারিদিক লেপা পোছা ঝকঝকে। ঘরের মধ্যে উকি দিতে কত জিনিস চোখে পড়ে, কাঠের সিন্দুক, বেতের ঝাঁপি, বাসন কোসন, কত কিছু। ওঠানে একপাশে ধানের মাড়াই, অপর পাশে গোয়াল ঘর। লক্ষ্মীর শ্রী মাখানো সম্পদ, গৃহস্থের ঘর সংসার। কুবেরের ভাঙা কুটি তুলনায় বৈকুণ্ঠপুরী। বুকের ভেতরে টাটাই কুবেরের। এই বৈকুণ্ঠের লক্ষ্মী গিয়া তাহার ভাঙা ঘরে সাকান্ন খাইয়ে কটা দিন কাটাইয়া আসিয়াছিল বলিয়া আজও সে আকাশ কুসুম রচনা করে, ভাবে আজও লক্ষ্মীর মন পড়িয়া রহিয়াছে কেতুপুরে তাহার সেই নোংরা নিটটিতে। কি বোকাই কুবের ছিল!